তো আজকের টপিকটা হচ্ছে অর্ডিনারি লজ অফ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যাট অ্যান ইন্টারফেস অফ টু ডাইইলেকট্রিক মিডিয়া। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে যে আমাদের যে আলোর ক্ষেত্রে যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের যে সূত্র আছে, একটা কি ধরে নাও যে এই একটা দুটো মাধ্যমের মাঝখানে এটা হলো একটা ইন্টারফেস বা বিভেদ তল বলি আমরা বাংলায়, আর এটা হলো লম্ব, অভিলম্ব। তাহলে আলোকরশ্মি যদি এই পথে আসে, θ1 কোণে আপতিত হয়, তাহলে রিফ্লেক্টেড হয়ে যখন ফিরবে তখন সে θ2 কোণে যদি ফেরে, তাহলে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান, এবং আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সারফেস বা একই তলের মধ্যেই থাকবে। এখানে যে কাগজটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেই কাগজের যে তল, সেই তল বরাবরই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত রশ্মি আছে এবং অভিলম্বও তাই একই তলে আছে। এটা হচ্ছে প্রতিফলনের, আলোর ক্ষেত্রে প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ এর মান সমান হবে। তাহলে লজ অফ রিফ্লেকশন এইটা প্রমাণ করতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ম্যাক্সওয়েলসের সূত্র আমরা যেভাবে পড়ছি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেই থিওরি দিয়ে এইটা প্রমাণ করতে হবে। আমরা যখন লজ অফ রিফ্লেকশন প্রথম পড়েছিলাম ক্লাস 12-এ, সেই সময় কিন্তু এর কোনো প্রমাণ আমরা কিন্তু পড়িনি। আমরা সরাসরি এই লজ অফ রিফ্লেকশন কি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে এবং আপতন কোণ প্রতিফলন কোণের মান সমান হবে, এই সূত্রগুলো আমরা জাস্ট বিবৃতি বা স্টেটমেন্ট হিসেবে পড়েছিলাম, প্রমাণ কিন্তু কোথাও করিনি। ঠিক আছে, আজকে আমরা এই সূত্রগুলো প্রমাণ করব ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে। আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে লজ অফ রিফ্র্যাকশন। সাপোজ এই যে আপতিত রশ্মিটা এসছে, দুই মাধ্যমের বিভেদ তলে ও বিন্দুতে আপতিত হয়েছে, হওয়ার পর এর রশ্মির গতিপথটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেছে, এবং এই কোণটার মান যদি আমরা আর ধরি, স্মল আর, তাহলে কী হবে এখানে, আর এই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে আলোকরশ্মিটা আসছিল তার প্রতিসরাঙ্ক μ1, আর যেই মাধ্যমে এটা ঢুকে গেল সেটা ধরো μ2। তাহলে লজ অফ রিফ্র্যাকশন কি পড়েছিলে? প্রমাণ করিনি আমরা জাস্ট পড়েছিলাম ক্লাস 12 ফার্স্ট টাইম যখন পড়েছিলে, ক্লাস 9-10-এ বোধহয় প্রথম পড়েছিলে, তারপরে ক্লাস 12-এ পড়েছো। সেখানে হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে, এবং সেকেন্ড যে লটা ছিল সেটা ছিল μ1 সাইন, এটা যদি আই ধরে থাকি, θ1টাকে যদি আই বলে থাকি, সরি আই, হ্যাঁ, তাহলে μ1 সাইন আই ইজ ইকুয়াল টু μ2 সাইন আর। এটা ছিল লজ অফ রিফ্র্যাকশন। এই সূত্রটারও প্রমাণ আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে করব। সেই জন্য এখানকার হেডলাইনটা দেখো কি লিখেছি, যে অর্ডিনারি লজ অফ রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্লেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যাট অ্যান ইন্টারফেস অফ টু ডাইইলেকট্রিক মিডিয়া। এটা একটা বড় থিওরি, এটা আজকে আমি ডিসকাস করব। এটা কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য ধরে শোনো, প্রমাণ করব এই দুটো জিনিস। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমাদেরকে একটা ডায়াগ্রাম আঁকতে হবে, এবং সেই ডায়াগ্রামটা এঁকে কন্টিনিউ করছি। কোথায় ডায়াগ্রামটা আঁকি? ডান দিকে আঁকি। এই হচ্ছে একটা অ্যাক্সিস, আর এই হলো আরেকটা অ্যাক্সিস। আমি ধরে নিচ্ছি এই কাগজের এই পৃষ্ঠটা বা স্ক্রিনে যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ সেটা XZ তল। ঠিক আছে, এদিকটা হচ্ছে এক্সের পজিটিভ অ্যাক্সিস, আর জেডের পজিটিভ অ্যাক্সিস এইদিকে ডান দিকে, আর উপরের দিকটা হচ্ছে এক্সের পজিটিভ অ্যাক্সিস। তাহলে এই যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, সেই সারফেসটা হচ্ছে XZ সারফেস। এবার এই XZ সারফেসে এটা দিয়ে দেখাচ্ছি, দেখো এখানে একটা রশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর এখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে গেল সেই মাধ্যমেই, আগে যে মাধ্যমটাই ছিল, যে মাধ্যমের মধ্য দিয়ে রশ্মিটা আসছিল সেই মাধ্যমের মধ্যেই আবার ব্যাক করে ফিরে গেল। এইবার
এটা হচ্ছে প্রতিফলন। এবার প্রতিসরণের ক্ষেত্রে কি হচ্ছে, যে রশ্মিটা এসছে সেই রশ্মিটাই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, কিন্তু এটা আলাদা একটা অ্যাঙ্গেল বানিয়ে প্রবেশ করলো এরকম। তো এখানে ধরে নিচ্ছি আপতন কোণ, এখানে অভিলম্ব কোণটা এই জেড অ্যাক্সিসটা, আর আলোকরশ্মি কোন তলে এসে আপতিত হয়েছে, এক্সের তলে। তাহলে এখানে আপতন কোণের মান ধরে নিলাম থিটা, তড়িৎ পরাভেদ্যতা বাঁ দিকের মাধ্যমেটা ε1 আর ডান দিকের মাধ্যমটা হচ্ছে ε2। বাঁ দিকের 1 নম্বর মাধ্যমের চৌম্বক পরাভেদ্যতা হচ্ছে μ1, আর ডান দিকের যে 2 নম্বর মাধ্যমটা তার তড়িৎ এই চৌম্বক পরাভেদ্যতা হচ্ছে μ2। তাহলে এখানে যে রশ্মিটা আপতিত হয়েছিল সেটা থিটা কোণে আপতিত হয়েছে, আর প্রতিফলনের পর সেটা θ1 কোণে প্রতিফলিত হয়েছে। আর প্রতিসরণের সময় রশ্মিটা অভিলম্বের সঙ্গেই ধরলাম θ2 কোণে বেরিয়ে গেল, আর মাঝের এই বিন্দুটাকে ও বিন্দু ধরে নিলাম, যে বিন্দুটা আপতন বিন্দু। এখন ওয়েভের সাহায্যে যখন এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব, তাহলে বলি যে প্রথমে যে ওয়েভটা বা তরঙ্গটা এসে ও বিন্দুতে আপতিত হয়েছে, সে ওয়েভটার প্রোপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে শুধু কে ভেক্টর দিয়ে বোঝাচ্ছি, এবং কে এর অভিমুখ হচ্ছে এই ও এর দিকে। প্রতিফলনের পর এই ওয়েভটাকে আমরা k1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর প্রতিসরণের ক্ষেত্রে ওয়েভটাকে আমরা k2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এবার খুব মন দিয়ে শোনো এই জায়গাটা, যে রশ্মিটা আপতিত হচ্ছে তার একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে। সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে আপতন রশ্মির সঙ্গে যে ফিল্ড ভেক্টরটা সম্পর্কিত সেটাকে আমরা লিখছি শুধু ই দিয়ে, এবং এইটা যদি আমরা প্লেন ওয়েভ ইকুয়েশন এইভাবে এটাকে এক্সপ্রেস করি, তাহলে ই ইজ ইকুয়াল টু E0 স্মল ই, এই স্মল ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর e⁻ik.r মাইনাস ওমেগা টি। ঠিক আছে, এখানে কে হলো প্রোপাগেশন ভেক্টর প্রথম রশ্মিটার জন্য, যে রশ্মিটা আপতিত মানে আপতিত রশ্মির জন্য। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি যে এটা ফর ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি। ফর রিফ্লেক্টেড রে কি হবে, রিফ্লেক্টেড রে এর জন্য ধরে নিলাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা E1, তাহলে E1 ইজ ইকুয়াল টু E10 ভেক্টর e⁻i, এর ক্ষেত্রে ওয়েভ প্রোপাগেশন ভেক্টরটা k1, তাহলে k1.r মাইনাস ওমেগা টি। কেউ জয়েন হতে এলো না? ঠিক আছে, ফর রিফ্র্যাক্টেড রে খাতায় লিখছো তো তোমরা সবাই? E2 এ আনসার দেবে, আমি যখন কিছু জিজ্ঞেস করব চুপ করে থাকবে না, মিউট করে। e⁻i k2.r মাইনাস ওমেগা টি। তাহলে দেখো এবার এইখানে E0, E10 আর E20, E0টা হচ্ছে ইনসিডেন্ট রে এর, যেটা সেই ইনসিডেন্ট রে এর অ্যামপ্লিটিউড, E10টা হচ্ছে রিফ্লেক্টেড রে এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড, আর E20 যেটা সেটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড। আবার k1, প্রথমত k, তারপরে k1 আর k2, এগুলো হলো প্রোপাগেশন ভেক্টর ফর ইনসিডেন্ট রে, ফর রিফ্লেক্টেড রে অ্যান্ড ফর রিফ্র্যাক্টেড রে। ঠিক আছে, এইবারে যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, প্রথমটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, যেটা ইনসিডেন্ট রে। ফর রিফ্লেক্টেড রে এটা হচ্ছে ওমেগা1, অ্যান্ড ফর রিফ্র্যাক্টেড রে দিস ইজ ওমেগা2। হ্যাঁ, দিস ইজ ওমেগা2। তাহলে এখানে তিন রকম আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ওমেগা1, ওমেগা2। তিন রকম আমরা প্রোপাগেশন ভেক্টর পাচ্ছি, k1, k1, k2। তিন রকম আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যামপ্লিটিউড পাচ্ছি, সেটা E0, E10, E20। এইবার দেখো এখানে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে যে এইখানে এই যে তলটা xz তল, তাহলে x অ্যাক্সিস বরাবর z এর ভ্যালু কত, z = 0। দেখো ভালো করে,
তাহলে যে ইন্টারফেস মানে যেটাকে আমরা বলছি বিভেদ তল, বিভেদ তল, এই বিভেদ তলটাকে তাহলে z = 0 দিয়ে বোঝানো যায়। দুটো সারফেসের মাঝখানে যে ইন্টারফেসটা সেটাকে আমরা z = 0 দিয়ে বলতে পারি। তাহলে z = 0 এই যে তলটা, আমি এখানে এটাকে মার্ক করে দিচ্ছি এভাবে, এই তলের ক্ষেত্রে এটা তো একটা বাউন্ডারি, তাহলে এখানে একটা কন্ডিশন আসবে, সেটাকে বলবো আমরা বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন। এই যে বাউন্ডারি কন্ডিশন সেটা কি, অ্যাট z = 0, এই z = 0 এই যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের আগে এবং পরে কি হচ্ছে দেখো, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। কথাটা শোনো, ইলেকট্রিক ফিল্ড আমরা কি ধরেছি, এর ক্ষেত্রে E, এই রিফ্লেক্টেডের ক্ষেত্রে E1 আর রিফ্র্যাক্টেডের ক্ষেত্রে হচ্ছে E2। তাহলে E1 E2 এদের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটা হচ্ছে z = 0 এই তল বরাবর, মানে x অক্ষ বরাবর। তাহলে এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এরা কিন্তু কন্টিনিউয়াস হবে। এবার দেখো এই যে কথাটা বলে দিলাম কন্টিনিউয়াস হবে, এইটাকে আমরা ম্যাথামেটিক্যালি কী করে বোঝাবো, ম্যাথামেটিক্যালি বোঝানোর উপায় হচ্ছে E0 ভেক্টর, এটা t মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাকে আমরা এইভাবে লিখছি। আবার যেটা রিফ্লেক্টেড সেটার ক্ষেত্রে তার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাকে আমরা লিখছি এইভাবে, আর যেটা রিফ্র্যাক্টেড তার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাকে আমরা লিখছি এইভাবে। হ্যাঁ, তাহলে এই যে তিনটে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, প্রথমের যে পার্টটা সেটা এই বরাবর, সেকেন্ড যে পার্টটা সেটা এই বরাবর, থার্ড পার্টটাও কিন্তু এক্স অক্ষ বরাবর। তাহলে এই সব কটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে সম্পর্ক কী হবে ফর বিইং কন্টিনিউয়াস অ্যাট z = 0 ইন্টারফেস, সেটা হলো এই দুটোর যোগফল মাস্ট বি ইকুয়াল টু দিস থার্ড টার্ম। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝার আছে আর কি। তাহলে এই দুটোর যোগফল অবশ্যই প্রথম দুটোর যোগফল তৃতীয়টার সঙ্গে সমান হবে। তাহলে এইটা হচ্ছে সেই বাউন্ডারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলাম, এবং এই যে ইকুয়েশনটা ম্যাথামেটিক্যালি বলতে পারি দিস কন্ডিশন ইজ ট্রু ফর অল ভ্যালুজ অফ টি, টি ফর টাইম, এখানে যে টিটা আছে ওমেগা টি এর টিটা সেটা কিন্তু টাইম, তাহলে টি এর সমস্ত ভ্যালুর জন্য সব অবস্থার জন্য এই কন্ডিশনটা ট্রু, which implies that omega is equal to omega 1 and omega 2। এই কন্ডিশনটা যদি মানে সম্ভব হয় তাহলে ম্যাথমেটিক্যালি বলতে পারি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি একটা ওমেগা 1 আর একটা ওমেগা 2 এদের ভ্যালুও কিন্তু সমান হবে ফর অল টাইম। তার মানে কি, এই ওমেগা ছিল ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওমেগা 1 ছিল রিফ্লেক্টেড ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওমেগা টি ছিল রিফ্র্যাক্টেড বা প্রতিসৃত রশ্মির ফ্রিকোয়েন্সি। তাহলে এই তিনটে ফ্রিকোয়েন্সির মান সমান। এবং তোমরা ক্লাস 12-এ এটাও পড়েছো যে আলোর স্বকীয় ধর্ম কি, আলোর স্বকীয় ধর্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কারণ এটা মাধ্যমের সঙ্গে, মাধ্যমের মধ্যে দিয়ে আলো পাল্টে যেতে পারে, আলোর বেগ পাল্টে যেতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যেতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি কখনো পাল্টায় না। ফ্রিকোয়েন্সি হচ্ছে মাধ্যমের স্বকীয় ধর্ম। ঠিক আছে, তো সেটা এখান থেকে প্রমাণিত হয়ে গেল। দেখো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা 1 ইজ ইকুয়াল টু ওমেগা 2, এই তিনটে ফ্রিকোয়েন্সি কিন্তু সমান। এখানে একটা ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি, একটা রিফ্লেক্টেড রে মানে প্রতিফলিত রশ্মি, আর একটা রিফ্র্যাক্টেড রে মানে প্রতিসৃত রশ্মি। তিনটে রশ্মির ক্ষেত্রে যে আমরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ধরেছিলাম, দেখা যাচ্ছে সেই ফ্রিকোয়েন্সির মানগুলো সমান হচ্ছে। অর্থাৎ কম্পাঙ্ক হলো আলোর স্বকীয় ধর্ম, এটা মাধ্যমের উপর নির্ভর করে না বা প্রতিফলন প্রতিসরণের উপরেও নির্ভর করে না। এইবার আসছি আরেকটা কন্ডিশনে, ওমেগা 1 ওমেগা 2 এরা যদি সমান হয়ে থাকে তাহলে অবশ্যই এটাও বলা যাবে, ম্যাথামেটিক্সই বলছে যে k ডট r মাস্ট বি ইকুয়াল টু k1 ডট r মাস্ট বি ইকুয়ালস টু k2 ডট r। এটা কোথায়? অ্যাট
জেড ইকুয়ালস টু 0, মানে ইন্টারফেস দুটো মিডিয়ার মাঝখানে যে ইন্টারফেসটা আছে সেইখানে। ঠিক আছে, যদি এইটা সমান হয়ে থাকে তাহলে অবশ্যই এটাও আমরা বলতে পারি, দেখো আর তো সব ক্ষেত্রে সমান, তাহলে এখানে আমরা বলতে পারি কে তো আবার একটা প্রোপাগেশন ভেক্টর, তাহলে এইখানে এক্স জেড যে সারফেসটা আছে, এক্স জেড সারফেসে কেটা কোন তলের মধ্যে দিয়ে প্রোপাগেট করছে, এক্স জেড সারফেসে, তাহলে এর আমরা দুটো উপাংশ বা কম্পোনেন্ট পাবো, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট। ওয়াই কম্পোনেন্টটা কিন্তু এক্স জেড তলের সাথে লম্ব। ঠিক আছে, তাহলে এখানে যে তিনটে কম্পোনেন্ট আমরা কে যে আমরা কম্পোনেন্ট পাচ্ছি, সেই কম্পোনেন্টগুলো কীরকম, সেটা হচ্ছে কে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান এক্স ইজ ইকুয়াল টু কে টু এক্স। একইভাবে ওয়াই কম্পোনেন্টগুলো হবে কে ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু কে টু ওয়াই। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ইনসিডেন্ট বিম যেটা আপতিত রশ্মি, সেটা কিন্তু এক্সজেড তলের উপরে আছে। তাহলে এক্সজেড তলের উপরে যদি থাকে, আমি ছবিটা দেখাচ্ছি আরেকবার, এক্সজেড তলের উপরে যদি আপতিত রশ্মিটা থাকে, তাহলে ওয়াই অক্ষ তো সেই তলের সঙ্গে লম্বভাবে ওপরের দিকে, মানে আমাদের দিকে ফেস করে আছে। তাহলে এই কের ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা কত হবে, কে ওয়াই, যেটা আমরা লিখেছি কে ওয়াই। তাহলে কে ওয়াই এর মানটা কত হবে, কে ওয়াই এর মান আমরা জানি যে কোনো ভেক্টরের লম্ব উপাংশ সবসময়ের জন্য 0 হয়। তাহলে কে ওয়াই লম্ব দিকে, তাহলে এর ভ্যালুটা হবে 0। কে ওয়াই যদি 0 হয়, সিমিলারলি কে ওয়ান ওয়াই কে টু ওয়াই এরা তো সমান, তাহলে এটাও হয়ে যাবে কিন্তু 0। ঠিক আছে, এটাও 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি, কে বলতে কে এক্স, মানে কে এর এক্স কম্পোনেন্টগুলোই পড়ে থাকছে, এবং কন্ডিশনটা কি, কে এক্স ইজ ইকুয়ালস টু কে ওয়ান এক্স ইজ ইকুয়াল টু কে টু এক্স। এবারে এই কন্ডিশনটা থেকে প্রমাণ হয়ে যাবে আলোর প্রতিফলনের সূত্র। দেখো কীভাবে প্রমাণ হচ্ছে। তাহলে নেক্সট আসছি, এই কন্ডিশনটা থেকে শুধু প্রথম দুটো টার্মকে নিয়ে নিলাম। নাও কে এক্স ইকুয়ালস টু কে ওয়ান এক্স। এবার কে এক্স মানে কী হবে, কে এক্স মানে দেখো ছবিটা বারবার আমাকে আনতে হচ্ছে, ছবিটা এখানে আরেকবার এঁকে নিই। এখানে ছিল এরকম, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আলোক রশ্মিটা এভাবে এসে পড়েছিল থিটা কোণে, এটা ছিল কে ভেক্টর, আর এটা প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে, এটা হলো থিটা ওয়ান কোণে, এটা হলো কে ওয়ান ভেক্টর, আর প্রতিসরণের পরে এদিকে গেছে, এটা হলো থিটা টু কোণ, এটা হলো কে থ্রি, সরি কে টু। বেশ, তাহলে কে এর ক্ষেত্রে শুধু এক্স কম্পোনেন্টগুলোই পড়ে থাকলো। তাহলে দেখো কে এক্স, কে ভেক্টর যদি এই দিকে হয়ে থাকে, তাহলে কে এর দুটো উপাংশ আমরা পাবো, একটা এক্স এই দিকটায়, একটা ওয়াই দিকে, এই লাল কালিতে দেখাচ্ছি, কে ভেক্টরটা যদি এই দিকে হয়ে থাকে, তাহলে কে এর দুটো উপাংশ পাবো, একটা এই দিকে, একটা এই দিকে। তাহলে এই দিকের উপাংশটা হচ্ছে দেখো কে জেড, আর এদিকের উপাংশটা হচ্ছে কে এক্স। তাহলে আমাদের কে এক্স এর মানটা কত হবে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সিমিলারলি কিন্তু এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, তাহলে কে এক্স সমান আমরা কি লিখতে পারি, কে এক্স সমান লিখতে পারি কে সাইন থিটা। ঠিক আছে, একইভাবে কে ওয়ান এক্সটাকেও লিখতে পারি কে ওয়ান সাইন থিটা ওয়ান। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই জিনিসটা আমরা পেলাম, এই কন্ডিশনটা আমরা পেলাম কোথা থেকে, কে এক্স ইকুয়ালস টু কে ওয়ান এক্স, এইখান থেকে আমরা এটাকে লিখতে পারছি ডায়াগ্রাম দেখে দেখে, কে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে ওয়ান সাইন থিটা ওয়ান। এখন অলসো আমরা জানি, কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, অলসো আমরা জানি যে ওমেগা ভাগ কে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভাগ ওয়েভ প্রোপাগেশন ভেক্টর, ওমেগা ভাগ কে ইকুয়ালস টু সি। তাহলে ওমেগা ভাগ কে, সি মানে হচ্ছে 1 ভাগ রুট ওভার মিউ ওয়ান এপসাইলন ওয়ান। দেখো এখানে যে মিডিয়াটা আমরা ধরেছি বাঁ দিকের মিডিয়াটা, তার ক্ষেত্রে এপসাইলন আর মিউ এর মান কত, মিউ ওয়ান কমা এপসাইলন ওয়ান। ডান দিকের মিডিয়ার ক্ষেত্রে মিউ টু কমা এপসাইলন টু। আমরা এখানে কে এক্স আর কে ওয়ান এক্স এই দুটো টার্মকে নিয়েছি, তার মানে কি বাঁ দিকের এই পোর্শনটার কথাই ভাবা হচ্ছে, মানে এই দিকের এই অংশটার কথাই কিন্তু ভাবা হচ্ছে, বাঁ দিকের এই অংশটা। ঠিক আছে, তাহলে বাঁ দিকের এই অংশটাতেই কিন্তু কে আর কে ওয়ান আছে, ফলে কে এক্স ইকুয়ালস টু কে ওয়ান এক্স
এইখানে যে মানটা আমরা লিখছি সেটা কিন্তু শুধুমাত্র মিউ 1 এপসাইলন 1 দিয়ে এটাকে এক্সপ্রেস করবো। আর এইখানে আলোর যে বেগটা ছিল সেটা সি না, ধরো ভি ছিল, তাহলে ভি ইকুয়ালস টু 1 ভাগ রুট ওভার মিউ 1 এপসাইলন 1। তাহলে এখান থেকে ফাইনালি বলতে পারি কে ইকুয়ালস টু ওমেগা রুট ওভার মিউ 1 এপসাইলন 1, এটা পেলাম কে এর মান। ঠিক আছে, এগেইন কে 1 সমান কী হবে? কে 1 এর সঙ্গে যদি ওমেগা 1 এর সম্পর্ক আমি আনতে চাই তাহলে কে 1 ইজ ইকুয়াল টু কী হবে? দেখো কে 1 ভাগ ওমেগা 1, এটা কি? ওমেগা 1 কোন মিডিয়াতে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ছিল? ওই প্রথম মাধ্যমেই। তাহলে কে 1 ভাগ ওমেগা 1 মানে ভি, আর ভি মানে হচ্ছে 1 ভাগ রুট ওভার মিউ 1 এপসাইলন 1। এটা বুঝতে পারলে তো সবাই? এইটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তাহলে এরপরে আসছে কি, অর্থাৎ আমরা এখান থেকে কে 1 এর ভ্যালুও পেলাম। কে 1 এর ভ্যালু হবে ওমেগা 1 রুট ওভার মিউ 1 এপসাইলন 1। আবার একটু আগে পেয়েছি ওমেগা 1, ওমেগা 2, ওমেগা, এরা পরস্পর সমান। তাহলে ওমেগা 1 এর জায়গায় আমরা রিপ্লেস করতে পারি ওমেগা দিয়ে, তাহলে এটা লেখা যায়। তাহলে কে ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি? কি পেয়েছি? ওমেগা রুট ওভার ওমেগা রুট ওভার মিউ 1 এপসাইলন 1, আর কে 2 সমান পেলাম ওমেগা রুট ওভার মিউ 1 এপসাইলন 1। তাহলে আমরা দুটো কে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই দুটো কে যদি পেয়ে গিয়ে থাকি, দেখো ভালো করে বাঁ দিকের কে আর ডান দিকের কে, তাহলে এই দুটো বক্স করা যে ইকুয়েশন দুটো পেলাম সেখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? যে কে ইজ ইকুয়াল টু কে 1, এটা কনক্লুড করা যায়। যদি এইটা কনক্লুড করা গিয়ে থাকে, হ্যাঁ বলো। স্যার বলছিলাম কে 2 কেন চলে আসলো? ওহো, এক্সট্রিমলি সরি, এটা কে 2 না, কে 1, এটা কে 1, হ্যাঁ লিখতে গিয়ে ভুল করেছি। তাহলে কে ইকুয়ালস টু কে 1, এই দুটো সমান হলো। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই ইকুয়েশনটা যদি বসাই, এই কন্ডিশনটা, তাহলে কে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে 1 সাইন থিটা 1, তাহলে আলটিমেটলি কী আসবে? থিটা ইজ ইকুয়াল টু থিটা 1। তাহলে থিটা ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর থিটা 1 ছিল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা প্রমাণিত হলো। এটা একটা জিনিস প্রমাণ হলো। ঠিক আছে, কি প্রমাণ হলো? লজ অফ রিফ্লেকশনটা প্রমাণ হলো। এরপরে আসছি লজ অফ রিফ্র্যাকশন। এই অবধি ভালো করে বুঝতে পেরেছ? বেশ, এবার লজ অফ রিফ্র্যাকশনে যাই। লজ অফ রিফ্র্যাকশনের জন্য কি হচ্ছে দেখো, আমরা পেয়েছিলাম না যে কে ইজ ইকুয়াল টু কে এক্স ইকুয়ালস টু কে 1x ইজ ইকুয়াল টু কে 2x। আমরা এই দুটোকে ধরে লজ অফ রিফ্লেকশন প্রমাণ করেছি। এখন এই দুটোকে ধরে লজ অফ রিফ্র্যাকশন প্রমাণ করব। কেন এই দুটোকে ধরে? কারণ এইটা হচ্ছে ফার্স্ট মিডিয়া, মানে বাঁ দিকের মিডিয়াটা, আর কে 2xটা ছিল ডান দিকের মিডিয়ার জন্য। তাহলে কে 1x ইজ ইকুয়াল টু কে 2x। কে 1x এর ভ্যালু কত? কে 1x এর ভ্যালু হচ্ছে কে 1 সাইন থিটা 1, আর কে 2xটা হচ্ছে কে 2 সাইন থিটা 2। বুঝতে পারলে এটা কেন হলো? ঠিক আগে যেভাবে আমরা বের করেছিলাম। তাহলে এখানে দেখো সাইন থিটা 1 ভাগ সাইন থিটা 2 সমান কী হবে? কে 2 ভাগ কে 1। আবার সাইন থিটা 1 ভাগ সাইন থিটা 2, কে 2 মানে কি? কে 2 মানে হচ্ছে ওমেগা রুট ওভার মিউ 2 এপসাইলন 2, আর কে 1 মানে হচ্ছে ওমেগা রুট ওভার মিউ 1 এপসাইলন 1। দেখো তো বুঝতে পারছো কি না? তাহলে সাইন থিটা 1 বাঁ দিকে ওভার সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু কী থাকছে? ওপরে রুট ওভার মিউ 2 এপসাইলন 2, নিচে রুট ওভার মিউ 1 এপসাইলন 1। এখন আমরা জানি যে মিডিয়া দুটো আমরা এঁকেছিলাম, বাঁ দিকের যে মিডিয়াটা সেদিকে ধরো ভেলোসিটি আলোর বেগ ছিল v1, আর ডান দিকের যে মিডিয়াটা তার ভেলোসিটি যদি v2 হয়, তাহলে v1 সমান আমরা এটা লিখতে পারি, আর v2 সমান এটা লিখতে পারি। পারি তো? কোনো ডাউট নেই। তাহলে এই জায়গাটায় রুট ওভার মিউ 2
এপসাইলন 2 ভাগ রুট ওভার μ1 এপসাইলন 1, এইখানে আমরা এটাকে লিখতে পারি না, ওপরে v1 নিচে v2, v দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এবার আমি লজ অফ রিফ্র্যাকশন আনবো, তার মানে আমাকে ইন টার্মস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে আমাকে এই সমীকরণটা আনতে হবে। দেখো, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হচ্ছে লাইট ভেলোসিটি বা স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়া। তাহলে ফার্স্ট যে মিডিয়াটা আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি n1 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে n1 ইকুয়ালস টু c ভাগ v1, আর সেকেন্ড যে মিডিয়া আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি n2 ধরি, তাহলে n2 ইকুয়ালস টু c ভাগ v2। তাহলে দেখো, তাহলে c ভাগ v2 নিচে c ভাগ v1 এটা লেখা যাবে। তাহলে বাঁ দিকে হবে সাইন থিটা 1 ভাগ সাইন থিটা 2 যেমন ছিল তেমনই, ডান দিকে ওপরে হবে n2 ভাগ n1, তাহলে হচ্ছে n1 সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু n2 সাইন থিটা 2, যেখানে n1 হচ্ছে প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক, থিটা 1 হচ্ছে প্রথম মাধ্যমে আপতন কোণ, n2 হলো দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যম বলতে যেই মাধ্যমে প্রতিসৃত হয়েছে, আর থিটা 2 হচ্ছে সেই মাধ্যমে প্রতিসরণ কোণ। তাহলে এটা কিন্তু স্নেলের সূত্র, স্নেলস ল, এটা কিন্তু লজ অফ রিফ্র্যাকশনের সেকেন্ড ল। তাহলে আমাদের এটাও কিন্তু একটা প্রমাণ হলো। এটা কি প্রমাণিত হলো? 2 নম্বর, লজ অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণের সূত্র।